যশোরে করোনায় আরও একজনের মৃত্যু, 2 দিনে প্রাণ গেল 2 জনের। প্রকোপ বাড়লেও বন্দরে নেই প্রতিরোধ ব্যবস্থা। এখনও চালু হয়নি জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট। 19 পণ্যের মোড়কে পাটের বদলে ফিরছে প্লাস্টিক। লোকসানের বৃত্তে আটকা খুলনার সব পাটকল। জনবল সংকটে নিয়মিত অভিযান চালানো সম্ভব হচ্ছে না, দাবি প্রশাসনের। কোথাও কাঁচা রাস্তা, কোথাও খানাখন্দে ভরা। ঝিনাইদহের সড়কে হেলে দুলে চলছে যানবাহন। চরম দুর্ভোগে 10 গ্রামের বাসিন্দা। বাগেরহাট পৌরসভার বেশিরভাগ সড়কের বেহাল দশা। এবং খুলনা নগরের পার্কগুলোতে নেই বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা। বেশিরভাগেরই দোলনা, রাইড ও নিরাপত্তার অভাব। শিশুদের মানসিক বিকাশে আধুনিকায়নের দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ দিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। যশোরে করোনা আক্রান্ত আরও একজন মারা গেছেন। এ নিয়ে 2 দিনে 2 জনের মৃত্যু হলো। করোনা সংক্রমণ বাড়লেও বেনাপোল বন্দরে নেই প্রতিরোধ ব্যবস্থা। স্বাস্থ্যবিধি না মেনে অবাধে ভারতীয় ট্রাক চালকেরা প্রবেশ করছেন বন্দরে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে 13 জুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন ইউসুফ আলী নামে এক রোগী। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে নেওয়া হয় তাকে। পরে পরীক্ষায় করোনা পজিটিভ আসে। বুধবার মধ্যরাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে এদিন সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে শেখ আমিন নামে আরও একজনের মৃত্যু হয়। করোনা সংক্রমণ রোধে সতর্কতা ব্যবস্থা গ্রহণের স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশ দিলেও এখন পর্যন্ত বেনাপোল বন্দরে কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। স্বাস্থ্যবিধি না মেনে অবাধে ভারতীয় ট্রাক চালকেরা প্রবেশ করছেন বন্দরে। পাসপোর্টধারী যাত্রীরা মাস্ক ছাড়া ভারত বাংলাদেশে ভ্রমণ করছেন। নিরাপত্তা কর্মী থেকে শুরু করে বন্দর ব্যবহারকারী শ্রমিকদের মধ্যেও নেই স্বাস্থ্যবিধির বালাই। এতে বাড়ছে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা। বন্দর কর্তৃপক্ষ আপনাদের কেন মাস্ক নাই বা মাস্ক পরতে হবে না, আমাদের কিছু দেয়নি? না, কিছু দেয়নি। বেনাপোল বন্দরের নিরাপত্তা কর্মীরাও মাস্ক ব্যবহার করছে না, ভারতীয় ড্রাইভাররাও মাস্ক ব্যবহার করছে না। যদি আমরা আগাম সতর্ক না হই, আমরা আবার ক্ষতির মুখে পড়ব। স্বাস্থ্যবিধি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আর ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ বলছে এখন পর্যন্ত কোনো করোনা আক্রান্ত ধরা পড়েনি। আমাদের এখানে কোনো লক্ষণ নিয়ে কোনো যাত্রী আগমন ঘটেনি। আর এটা যদি ঘটে তাহলে আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সে আইসোলেশন ব্যবস্থা আছে, সেখানে আমরা রেফার। গত 11 জুন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে দেশের সব স্থলবন্দর, নৌবন্দর ও বিমানবন্দরে সুরক্ষা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। উদ্বোধনের 2 বছর পরও চালু হয়নি যশোর জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট। ফলে গুরুতর রোগীরা বঞ্চিত হচ্ছেন বিশেষায়িত এ সেবা থেকে। কর্তৃপক্ষের দাবি, জনবল সংকট ও নতুন ভবনে লিফট সুবিধা না থাকায় আইসিইউ ইউনিটটি চালু করা সম্ভব হচ্ছে না। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 2021 সালের নভেম্বরে বেসরকারি অর্থায়নে যশোর জেনারেল হাসপাতালে 10 শয্যার একটি আইসিইউ ইউনিট চালু করা হয়। 2023 সালে সরকারি অর্থায়নে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের 4র্থ তলায় নতুন করে 10 শয্যার আইসিইউ ও 10 শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়। তবে রোগী ওঠানামার জন্য লিফট ও জনবল না দিয়ে উদ্বোধন করায় এখন পর্যন্ত এই ইউনিট কেউ ব্যবহার করতে পারেনি। হাসপাতালের বর্তমান জনবল দিয়ে কোনো মতে চালু রাখা হয়েছে বেসরকারি উদ্যোগে নির্মিত ইউনিটটি। সরকারিভাবে আমাদের সদর হাসপাতালে 20 বেডের আইসিইউ যন্ত্রপাতি অলরেডি চলে এসেছে, কিন্তু জনবল এবং বরাদ্দ না থাকার কারণে আমাদের আইসিইউ চালু করা সম্ভব হয় না। সরকার যদি দ্রুত এগুলার দিকে নজর দেয় এবং দ্রুত চালু করে দেয়, জনবল দেয় এবং লিফটটা চালু করতে পারি, তাহলে আমরা দ্রুত আইসিইউটাকে চালু করতে পারবো। সরকারি খরচে নির্মাণ করা ইউনিটটি চালু না করায় স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা নিতে পারছেন না জেলাবাসী। আইসিইউর যে ব্যয়, যশোর সাধারণ মানুষের পক্ষে এই ব্যয়টা বহন করা অত্যন্ত কষ্টকর। লিফটের যে জটিলতাটা সেটা দ্রুত যদি নিরসন করা হয়, সেক্ষেত্রে আইসিইউ সেবাটা পাবে এবং জনগণ উপকৃত হবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, আইসিইউ ইউনিটটি চালু করতে লিফট সহ 70 জন চিকিৎসক, নার্স ও কর্মচারী প্রয়োজন। 10 বেডের আইসিইউ প্লাস 20 বেডের আইসোলেশনের জন্য নার্স, ডাক্তার এবং সাপোর্ট স্টাফ নিয়ে প্রায় 70 জন জনবল লাগবে। অতখানি জনবল আমাদের হাসপাতালে নাই। তবে এলিভেটর শ্যাফট হলে আমরা
প্রাথমিকভাবে কাজ শুরু করতে পারি, পরবর্তীকালে জনবলের সমাধান হয়তো ধাপে ধাপে আমাদের অধিদপ্তর মিনিস্ট্রি থেকে করা যেতে পারে। কর্তৃপক্ষের তথ্য মতে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে প্রতি মাসে অন্তত 100 শয্যার চাহিদা রয়েছে। সময় সংবাদ, যশোর। করোনা প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে যশোর জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রায় 1.5 বছর পর করোনায় আক্রান্ত এই করোনা ভাইরাস আবারও মৃত্যু দেখলো যশোরবাসী। গতকাল বুধবার সকালে শেখ আমিন নামে একজন মারা যান এবং ওই দিন দিবাগত রাতে ইউসুফ আলী নামে আরেকজন করোনা রোগী মারা যান যশোর জেনারেল হাসপাতালে। বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে একজন করোনা রোগী চিকিৎসাধীন আছেন। তবে হঠাৎ করে করোনার সংক্রমণ এবং 2 জন রোগী মারা যাওয়ার কারণে জেলায় নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সরকারিভাবে করোনা পরীক্ষার সুব্যবস্থা কিন্তু এখনো তৈরি হয়নি। এই কারণে এই যে সংখ্যা ভাবটা আরো বাড়িয়ে তুলেছে সাধারণ মানুষের ভিতরে। আমরা কথা বলেছি হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে, তিনি আমাদের জানিয়েছেন করোনা পরীক্ষার জন্য র্যাপিড অ্যান্টিজেন কিটের জন্য ঈদের আগে চাহিদাপত্র দিয়েছিলেন, সেটা এখনো তাদের হাতে এসে পৌঁছায়নি। তবে তারা আশা করছেন যে দ্রুততম সময়ে সেটি হাতে পাবেন। এবং আমরা কথা বলেছি সিভিল সার্জনের সাথে, তিনিও কিন্তু আমাদের একই কথা বলেছেন যে র্যাপিড অ্যান্টিজেন কিটের জন্য বলা হয়েছে। এবং করোনার যে আইসোলেশনের জন্য কিন্তু যশোর সদর হাসপাতাল সহ 8টি উপজেলা হাসপাতালে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর যশোর সদর হাসপাতালে সংক্রামক ওয়ার্ড, যেটা ডায়রিয়া ওয়ার্ড, সেখানে প্রাথমিকভাবে রোগীদের রাখা হচ্ছে এবং রোগীরা গুরুতর অসুস্থ হয়ে গেলে তাদেরকে আইসিইউতে স্থানান্তর করা হচ্ছে। এবং যে 2টি রোগী মারা গেছে তারা কিন্তু এই আইসিইউতেই মারা গিয়েছে। এবং সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে র্যাপিড অ্যান্টিজেন কিটের পাশাপাশি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু করোনার নমুনা পরীক্ষার জন্য আবেদন জানানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা পূর্বের ন্যায় করোনা তাদের যে জোনাম সেন্টার আছে সেখানে করোনার নমুনা পরীক্ষা করবেন এবং সেটা আগামী সপ্তাহে সম্ভব হবে বলে জানিয়েছেন আমাদেরকে। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, আসলে সুনির্দিষ্টভাবে সেটা কবে চালু করা সম্ভব তারা বলেছেন যে আগামী 5 থেকে 6 দিনের ভিতরে তারা পরিপূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন। এরপর থেকে তারা কিন্তু এই করোনা রোগীদের নমুনা পরীক্ষা করতে পারবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে করোনার পাশাপাশি এখন কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাবও দেখা দিয়েছে। জেলায় এ পর্যন্ত 4 জন ডেঙ্গু রোগী পাওয়া গিয়েছে এবং স্বাস্থ্য বিভাগের লোকজন আমাদেরকে জানিয়েছেন যে আস্তে আস্তে কিন্তু এই ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়বে। সে কারণে উপজেলা হাসপাতালগুলো এবং যশোর জেনারেল হাসপাতাল সব জায়গায় প্রস্তুতি নেওয়া হয়েছে, পৃথক ওয়ার্ড করা হয়েছে এবং তারা আশা করছেন যে যদি রোগী বাড়ে তাহলে তারা সেটা সামাল দিতে পারবেন। তবে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, যাতে করোনা এবং ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। করোনা প্রস্তুতির বিস্তারিত জানতে সরাসরি ছিলাম যশোর জেনারেল হাসপাতালে। অন্য প্রসঙ্গ, দেশে 19 ধরনের পণ্যের মোড়কে পাটের ব্যবহার আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তার প্রয়োগ নেই বললেই চলে। ধান, চাল, গম সহ বিভিন্ন পণ্য সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের বস্তা। ফলে পাট পণ্য বিক্রি কমে এসেছে কারখানাগুলোতে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। নিষিদ্ধ হলেও খুলনা নগরীর স্টেশন রোড এলাকায় এভাবেই প্লাস্টিকের বস্তায় চাল পরিবহন হচ্ছে। এমন চিত্র শহরের প্রায় সব বাজারেই। দোকান ও গোডাউনে চাল, ডাল, গম, ভুট্টা সহ বিভিন্ন পণ্য সংরক্ষণ ও সরবরাহ করা হচ্ছে প্লাস্টিকের বস্তাতেই। অথচ আইন বলছে এমন 19টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক। মূলত আইনের প্রয়োগ না থাকায় ধীরে ধীরে মিল মালিকরা পাটের বস্তার পরিবর্তে ব্যবহার করেন প্লাস্টিকের বস্তা। বাধ্য হয়ে দোকানে প্লাস্টিকের বস্তা রাখার অজুহাত বিক্রেতাদের। এখন সবই প্লাস্টিক, আটা, ময়দা, চিনি, ডাল সব প্লাস্টিক বস্তা। আমরা তো বাধ্য হয়ে কোম্পানি যেভাবে ছাড়ে ওইভাবে আমাদের কিনতে হয়। আমরা তো আর উৎপাদন করি না, মিল থেকে প্রত্যেকটা মিল থেকেই যেভাবে আসে আমরা সেভাবে বিক্রয় করি। 2010 সালে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করে আইন প্রণয়ন করে সরকার। পরে আরও 13টি পণ্যে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করা হয়। চাহিদা বাড়ায় নতুন নতুন কারখানারও সৃষ্টি হয়, বাড়ে বিনিয়োগ। তবে আইন থাকলেও তা
প্রয়োগ না থাকায় ফের চাহিদা কমতে থাকে পাটের বস্তার। 20 সালে মিনিমাম 40-50 হাজার একটা পাটির কাছে বিক্রি করত, সেসব পাটি এখন প্লাস্টিক ইউজ করে। পাটের বস্তার ব্যবহারটা গত 5 বছরের সাথে যদি তুলনা করি তাহলে বর্তমানে প্রতি বছরই ধারাবাহিকভাবে 5 থেকে 10% কমতেছে। এদিকে চাহিদা কমে যাওয়ায় বস্তার উৎপাদনও কমিয়ে আনে কারখানাগুলো। আর্থিক লোকসানে বন্ধ হয়ে যায় খুলনা অঞ্চলের 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল। উৎপাদিত পাট পণ্য বিক্রি করতে না পেরে আর্থিক লোকসানের মুখে পড়ে বেসরকারি পাটকলগুলো। কুষ্টিয়া, নওগাঁ, চাপাই, দিনাজপুর, নারায়ণগঞ্জ এই সমস্ত যে হাব, এই সমস্ত হাবে যদি আটকানো যায় একদম এন্ট্রি পথে এবং এক্সিট পথে, তাহলে তো ওই বস্তাগুলো লোকাল বাজারে আসবে না। কিন্তু ওইখানে আমাদের তৎপরতা খুবই কম। আইন বাস্তবায়নে লোকবল, ম্যাজিস্ট্রেট ও যানবাহন সংকটে নিয়মিত অভিযান পরিচালনা করতে পারছে না বলে অজুহাত পাট অধিদপ্তরের। সব মিলাইয়া মোটামুটি আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা সে অনুযায়ী মোটামুটি হয়েছে, কিন্তু আমরা এই কাজ অব্যাহত থাকবে মোবাইল কোর্ট, এবং আমরা চেষ্টা করব যাতে প্লাস্টিকের বস্তা চাউল না রাখে। আইন অনুযায়ী পাটের মোড়ক ব্যবহার না করলে শাস্তি হিসেবে আইন অমান্যকারীকে 1 বছর কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনায় আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল, আর তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন খুলনা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক এম আক্তার হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। পরিবেশের উপর প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব কমিয়ে পাটের সুদিন ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন পণ্যে পাটের মোড়ক ব্যবহারের যে বাধ্যতামূলক আইন রয়েছে সে আইনের প্রয়োগ আসলে আমরা দেখিনি তেমন কোথাও। আমরা প্রতিবেদনটিতে আসলে তেমনটি দেখছিলাম। কেন আসলে পাটের বস্তার ব্যবহার বাড়ানো যাচ্ছে না, কি আসলে করা প্রয়োজন, এসব নিয়ে আমরা কথা বলবো পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক এম আক্তার হোসেনের সঙ্গে। আক্তার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাচ্ছি যে আমরা গত কয়েকদিনে খুলনা অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে দেখেছি অধিকাংশ বাজার এবং গোডাউনে যেসব পণ্যের মোড়কে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক সবই প্লাস্টিকের বস্তা। আপনার কাছে কি মনে হয় কেন এত প্লাস্টিকের বস্তার ব্যবহার রয়েছে আইন থাকা সত্ত্বেও? পাট অধিদপ্তরের পক্ষ থেকে সবাই টিভিকে আপনাদেরকে ধন্যবাদ। আমরা পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন এর বাস্তবায়নের জন্য 19টি পণ্যের উপরে মোবাইল কোড করি, এবং আমরা 2010 সাল থেকে এই মোবাইল কোড পরিচালনা করে আসছি। এক সময় সারা বাংলাদেশে একসাথে অভিযান চলে 2015 সালে, যা খুলনায় কোনো মার্কেটে একটি প্লাস্টিকের বস্তাও এই 19টি পণ্য ছিল না, যার দরুন ওই সময়কার জেলা প্রশাসক খুলনা মহোদয় ব্যবসায়ীদেরকে দৌলতপুরে ফুল উপহার দেন, ফুলের মালা সবাইকে, যেহেতু আপনারা বাস্তবায়ন করেছেন। আমরাও মোবাইল কোড এখনো চালাই যাচ্ছি উপজেলা, জেলা পর্যায়ে মোবাইল কোড চালাচ্ছেন, কিন্তু আমরা বাজারে তার সফলতা দেখতে পাচ্ছি না কেন? বাজারে সফলতা, প্লাস্টিকের বস্তা যেমন দাম কম, মনে করেন একটা বস্তা কিনা যায় যে 15 থেকে 18 টাকা, একটি চটের বস্তা দাম হলো আপনার 70 টাকা থেকে 80 টাকা। এখন ক্রেতারা দেখে যে প্লাস্টিকের বস্তায় তো বহনযোগ্য বা দাম কম, সেই জন্য তারা ওই দিকে বেশি ঝোঁকে। তবে এখানে উৎপাদনকারী এবং ব্যবহারকারী সবাই যদি সচেতন হয় তাহলে পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হবে আর কি। প্লাস্টিকের ব্যবহার মোবাইল কোড দিয়ে, শুধু মোবাইল কোড দিয়ে আইন বাস্তবায়ন করা খুব কষ্টকর, কঠিন, এটা সবাইকে। সেক্ষেত্রে আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে এই পাটের দাম বেশি, এটি কি আসলে মানে কমিয়ে আনার কোনো উদ্যোগ আপনাদের অধিদপ্তর থেকে নেওয়া যায় কিনা? আমরা হাটে, বাজারে, জেলা, উপজেলায় সব জায়গায় প্রচার চালাই যাতে অতিরিক্ত কোনো ব্যবসায়ী পাটের দাম না বাড়ায়, বৃদ্ধি না করে। তবে এখন বর্তমানে পাটের দাম একটু বাড়ছে, যার জন্য ওই যারা উৎপাদন করে তারা বলে যে আমাদের একটু খরচ বেশি হয়, কষ্ট বেশি, যার জন্য আমাদের একটু বেশি দামে বিক্রি করতে হয়। তবে পাটের দাম আরো একটু কম হলে সহনশীল সবার জন্য ভালো হতো বা ভালো হয়। এই ব্যাপারে আমরা বাজার মনিটরিং চালাচ্ছি বা করতেছি। একটি বিষয় হচ্ছে, আমরা দেখেছি যে যখন আপনাদের এই অধিদপ্তর থেকে পাটের ব্যবহার বাধ্যতামূলক করা হলো তখন আসলে বহু কারখানা নতুন নতুন সৃষ্টি হয়েছে, তারা আসলে বিনিয়োগ করেছে কিন্তু তারা আসলে আর্থিক ক্ষতির মুখে পড়ছে। আপনারা আসলে, তারা বলছেন যে আপনারা চাহিদা তৈরি করতে পারছেন না বাজারে, এই চাহিদা তৈরি আসলে কিভাবে করা যেতে পারে? হ্যাঁ, চাহিদা আমাদের প্রাইভেট মিল তো অনেক মিল বস্তা যে দিতে পারতিছে না এরকম আমার কাছে জানা নাই। তবে বহু মিল মালিকের সাথে কথা বলছি,
তারা বলছে যে আমরা বস্তা দিতে পারবো। যারা যদি বস্তা না পায় আমার সাথে যোগাযোগ করলে আমি তাদের নাম্বার দিয়ে দেবো, তাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে কি পরিমাণ কোন সাইজের বস্তা লাগবে তারা সেটা নিতে পারবে। আমরা যদি একটু আপনাদের অভিযানের তথ্য জানতে চাই, কি পরিমাণ অভিযান আপনারা করেছেন, এই অভিযান আসলে আরো বাড়ানোর প্রয়োজন আছে কিনা? এখন অভিযান মনে করেন আমার এই এপিএতে বাৎসরিক যে আপনাকে একটা বাইন্ডিং করে দিছে যে আপনাকে 25টা মোবাইল কোড করতে হবে ব্রাহ্মণ আদালত, আমি অবশ্য তার চেয়ে বেশি হয়েছি আর কি, তার চেয়ে এটা বাড়ানো যায়। আমরা তো কাজ অব্যাহত আছে, চলবে আর কি, মোবাইল কোড চলবে, প্রতি মাসে আমরা মোবাইল কোড করি। দর্শক, আমরা শুনছিলাম যে পাট অধিদপ্তর বলছে তারা আসলে অভিযান আসলে পরিচালনা করছে, তবে তারা নানা রকম সীমাবদ্ধতার কথা বলছে এবং তারা আশা প্রকাশ করছে এই অভিযান আসলে তারা আসলে বাড়াবে, এই বাড়ালে আসলে পাটের যে সুদিন সেটি আসলে ফিরিয়ে আনা সম্ভব হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে পাট পণ্য ব্যবহারের যে আইন বাধ্যতামূলক তার আলোচনা সবশেষ। সরাসরি ছিলাম খুলনায়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সংলাপ নিয়ে ব্রিফ করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি যাচ্ছি সেখানে। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালন করার আজকে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। রোববারে ক্যাবিনেট বসবে, সেই ক্যাবিনেটে এটা নিশ্চয়ই পাশ করা হবে। করার পরে এটা গেজেটের মাধ্যমে আপনারা জানবেন। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা একটা জাতীয় দিবস হতে যাচ্ছে এবং ফলে এটা প্রতি বছরই পালিত হবে এবং প্রতি বছরই ছুটি হওয়া উচিত। আমরা সোমবার আপনাদেরকে বিস্তারিত এটা জানাতে পারবো, আপনারা সবাই পাবেন। ঐকমত্য কমিশনের সংলাপ নিয়ে কথা বলছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তখন আমরা সরাসরি সেখানে ছিলাম। বিভাগীয় সময় আরও থাকছে। বেনাপোল কাস্টমসে অচল রাসায়নিক পরীক্ষার মেশিন, ব্যাহত পণ্য খালাস প্রক্রিয়া, বাড়তি খরচ ব্যবসায়ীদের, দ্রুত সচলের দাবি C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের। 3 কিলোমিটার সড়ক, কোথাও কাঁচা রাস্তা, কোথাও খানাখন্দে ভরা, ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্তত 10 গ্রামের মানুষের। ঝিনাইদহ সদরের পোতাহাটি গ্রামের সড়কটির এমন দশার অবসান হয়নি 2 দশকেও, তবে দ্রুতই এ সমস্যার সমাধানের আশ্বাস দেন LGEDর কর্মকর্তা। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। কোথাও ভাঙ্গা, কোথাও খানাখন্দ, বেহাল সড়কে হেলে দুলে চলছে যানবাহন। 2006 সালে সবশেষ সংস্কার করা হয় ঝিনাইদহ সদর উপজেলার পোতাহাটি গ্রামের 3 কিলোমিটার দীর্ঘ সড়ক। এরপর 19 বছর কেটে গেলেও আর উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ কারণে দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে রাস্তাটি। শিগগিরই সংস্কারের দাবি এলাকাবাসীর। বর্ষাকালে আমরা চলতেই পারি না, আমাদের ওই বাসাতে লুঙ্গি পরে রাস্তায় এসে প্যান্ট পরা লাগে। গ্রামে কোথাও পাকা রাস্তা নেই, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এর পাশে আরেকটা রাস্তা আছে, সেই রাস্তা একেবারেই কাঁচা। মালামাল নেওয়া যায় না, ভ্যান উল্টিয়ে যে অ্যাক্সেল ভেঙে যায়। সেদিনকে এক আলম সাধু উল্টি যে তার গরম পানিতে পুড়িয়ে সেই ছেলেটার কি হাল। রাত বিরেত চলাচল খুব কষ্টকর। তাদের সাথে যোগাযোগ করে আসলে আমরা কোনো ভালো ফল পাইনি, যে কারণে আসলে আমাদের এই রাস্তাটা করা সম্ভব হয়নি। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস LGEDর। দুটো আইডিভুক্ত রাস্তার মধ্যে একটি রাস্তা আমাদের যশোর অঞ্চল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের ডিপিপিতে আমরা অন্তর্ভুক্ত করেছি। ডিপিপিটা অনুমোদিত হয়ে গেলে আমরা ওইটা পাকা করতে পারবো। পোতাহাটি গ্রামে প্রায় 4500 মানুষের বসবাস। তাদের সঙ্গে আশপাশের অন্তত 10টি গ্রামের মানুষ এই পথ দিয়ে প্রতিদিন স্থানীয় ডাকবাংলা বাজার এবং চুয়াডাঙ্গা শহরে যাতায়াত করেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। টানা বৃষ্টিতে বাগেরহাট শহরের বিভিন্ন অলিগলি এখনও পানিতে তলিয়ে আছে। উঠে গেছে বিভিন্ন সড়কের কার্পেটিং। খানাখন্দে ভরা সড়কে চলাচলে ভোগান্তি চরমে। এই মুহূর্তে শহরের খাদ্দার এলাকায় আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাগেরহাট এখন শহরে এর অলিগলি কিন্তু বৃষ্টির পানিতে কিন্তু এখনও নিম্নজিত রয়েছে এবং নিম্ন এলাকাগুলোতে পানিতে রয়েছে। কয়েকটা রোডের এবং বিভিন্ন জায়গায় কিন্তু এখনও পানি আমরা দেখতে পাচ্ছি এবং বাগেরহাটের বিশেষ করে কয়েকদিনের যে বৃষ্টিতে কিন্তু আসলে শহরের যে রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলোকে বিটুমিন এবং কার্পেটিং উঠে যাওয়ার কারণে খানাখন্দে পরিণত হয়েছে। শহরের এমন অবস্থা সৃষ্টি হয়েছে, মানুষের দুর্ভোগ আসলে ক্রমশই বাড়ছে। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়া এবং পানি নিষ্কাশনের
বাধা এবং প্রতিবন্ধকতা থাকার কারণে কিন্তু বাগেরহাটের এই শহরগুলো এখন এক ধরনের দুর্ভোগের নগর হিসেবে পরিণত হয়েছে। আমি যদি বলি বাগেরহাটের শহরের সাধনার মোড় এবং পিটিআই মোড় এবং পুরনো বাজার মোড় এবং হাসপাতালের মোড় এলাকায় আসলে জোয়ার ভাটার পানি উঠে প্রতিনিয়ত কিন্তু আসলে এক ধরনের রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। পাশাপাশি এই টানা বৃষ্টিতে কিন্তু আসলে শহরের যে নিচু এলাকাগুলো রয়েছে এবং অলি গলিগুলো এখনও কিন্তু পানিতে কিন্তু তলিয়ে আছে। কোনো পানি নিষ্কাশন না হওয়ার কারণে রাস্তা যেমন ক্ষতি হচ্ছে, তেমনি কিন্তু আসলে এখানে পয় নিষ্কাশন থেকে শুরু করে সব ধরনের দূষিত পানির কারণে কিন্তু এখানে মানুষের যে আসলে রোগ ব্যাধি ছড়ার আশঙ্কা করছে এবং অনেকেই কিন্তু এখানে এক ধরনের ভোগান্তির শিকার হচ্ছে। আমরা যদি বলি যে বাগেরহাট পৌরসভার প্রায় অধিকাংশ রাস্তাঘাটগুলোই কিন্তু আসলে ব্যাপক ক্ষতিগ্রস্ত এবং এখানে কিন্তু আমরা যদি বলি যে আসলে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কারণে আসলে এই দিন দিন কিন্তু আরও বেশি সমস্যার সৃষ্টি হচ্ছে, দুর্ভোগ আসলে পোহাতে হচ্ছে এখানকার মানুষের। এই বেশ কিছুদিন ধরে প্রায় 6 মাস ধরেই কিন্তু আসলে সড়কের পাশের যে ড্রেনেজগুলোর আসলে সংস্কার না হওয়ার কারণে এবং অনিয়মের কারণে ড্রেনেজগুলোর কাজ বন্ধ থাকার কারণে কিন্তু দুর্ভোগ আরও বেশি বাড়িয়ে দিয়েছে, যার ফলে বাগেরহাটের শহরের যে পানি নিষ্কাশনের যে খালগুলো রয়েছে সেগুলোও কিন্তু বন্ধ রয়েছে। এ কারণে কিন্তু আসলে এই পর্যাপ্ত পরিমাণে যে পানি এবং বৃষ্টির পানি সেটা নিষ্কাশন না হওয়ার কারণে কিন্তু এখানকার মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু আসলে ক্রমশই বাড়ছে। যদি বলি যে আসলে বৃষ্টি যতই আসছে ততই কিন্তু মানুষের দুর্ভোগ বাড়ছে। পৌর শহরের ভিতরে কিন্তু যে এই রাস্তাঘাটগুলো এবং এলাকাগুলোতে যে মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগটা কিন্তু আসলে একেবারেই চরমে পৌঁছাচ্ছে, কারণ অল্প বৃষ্টিতেই কিন্তু কয়েকদিন ধরে পানি কিন্তু জমে থাকে, কারণ পানিটা নিষ্কাশন হতে পারে না। এই কারণে কিন্তু আসলে দুর্ভোগ বাড়ছে, যেমন তেমনি রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই ছিল আমার কাছে বাগেরহাটের শহরের রাস্তাঘাট এবং বৃষ্টির পানিতে ক্ষয়ক্ষতির সবশেষ খবর। সরাসরি ছিলাম বাগেরহাট শহরের খাদ্দার এলাকায়। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গেই থাকুন। এলাকার 6টি পার্কের বেহাল দশা। অধিকাংশ পার্কে নেই পর্যাপ্ত দোলনা, রাইড কিংবা নিরাপত্তা ব্যবস্থা। কোথাও আবার পার্ক আছে শুধু নামেই, ফলে শারীরিক ও মানসিক বিকাশে পিছিয়ে পড়ছে শিশুরা। বিশেষজ্ঞরা বলছেন জরুরি ভিত্তিতে সংস্কার ও আধুনিকায়ন করা উচিত। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। পুরো পার্ক জুড়ে মাত্র 4টি দোলনা, যার মধ্যে একটি ভাঙা। বেশিরভাগ অংশে নেই সীমানা প্রাচীর। এটি খুলনা নগরীর নিরালা পার্কের দৃশ্য। একই চিত্র খুলনা মহানগরের 6টি শিশু পার্কের 5টির। গোলকমণি ও সোনাডাঙ্গা সোলার পার্ক রয়েছে শুধু নামেই, সেখানে শিশুদের খেলা ও বিনোদনের পরিবেশ নেই। হাদিস পার্কে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি থাকায় সেখানেও খেলার পরিবেশ নেই। আর খালিশপুর শিশু পার্কটি ইজারা দেওয়া, যেখানে প্রবেশ মূল্য থেকে রাইড ফি সবই নিম্নবিত্তের নাগালের বাইরে। একমাত্র জাতিসংঘ শিশু পার্কের নামমাত্র রাইডে ভরসা জনসাধারণের। নগরবাসী বলছেন শিশুদের উন্মুক্ত স্থানে খেলাধুলা ও বিনোদনের তেমন কোনো সুযোগ নেই এ নগরে। আমাদের খেলায় যা কোনো কিছুই নেই। আমরা যদি খেলাতে কিছু পেতাম তাহলে আমরা বন্ধুরা বিকালে শেয়ার করে খেলতে পারতাম। এখান থেকে আরো অনেক কিছু রাইড মাইড থাকতো, তাহলে আরো চড়তে পারতাম। শিশু পার্ক মানে তো বাচ্চাদের নিয়েই খেলনা দোলনা অনেক কিছুই থাকবে সেখানে। এসে দেখলাম যে পুরো ফাঁকা। এখানে মাত্র 1-2টা রাইড। শিশুদের জন্য আরেকটু ভালো ব্যবস্থা দরকার। সিটি কর্পোরেশনের লোকরা জানানো হয়, তারপরে কমিটি আছে আমাদের নিয়ালা আবাসিকে, সেইখানেও জানানো হয়। ঠিক আছে, তারা কর্তৃপক্ষরা ঠিকমতো কাজকাম করতেছে না। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে উপযুক্ত পরিবেশের বিকল্প নেই জানিয়ে পার্কগুলো উপযোগী করে নির্মাণের পরামর্শ শিশু বিশেষজ্ঞদের। যে পার্কগুলো আছে এখানে, এগুলো যদি সুন্দর সাজিয়ে বাচ্চাদের জন্য উপযোগী করা হয়, তাহলে আমার মনে হয় যে তারা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে গড়ে তুলবে। তবে শিগগিরই প্রকল্প নিয়ে পার্কগুলো সংস্কারের আশ্বাস সিটি কর্তৃপক্ষের। শিশু পার্কগুলোর উন্নয়নের জন্য আমরা কয়েকটা প্রজেক্ট দিয়েছি। শিশুদের যে ঘোরার জন্য যে পরিবেশ, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য চেষ্টা করা হবে। পরিসংখ্যান বলছে খুলনা নগরীতে শিশুর সংখ্যা অন্তত 3 লাখ। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। কুষ্টিয়ায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা। বেশিরভাগ সময় বন্ধ থাকায় বিনামূল্যের সরকারি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামের মানুষ। এলাকাবাসীর অভিযোগ, চিকিৎসক আসেন ইচ্ছে মতো 2-1 ঘন্টার জন্য, মেলে না কাঙ্ক্ষিত ওষুধ। তবে সমস্যার সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। দিনে বন্ধ কমিউনিটি ক্লিনিক, নেই কোনো চিকিৎসক ও সহযোগী।
গ্রামীণ স্বাস্থ্য সেবা নিশ্চিতে 2002 সালে কুষ্টিয়ায় শুরু হয় কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। তবে সম্প্রতি ক্লিনিক বেশিরভাগ সময় বন্ধ থাকে। এলাকাবাসীর অভিযোগ, চিকিৎসক আসেন ইচ্ছে মতো 2-1 ঘন্টার জন্য, বাকি জনবল আসেন না ঠিক মতো। যেসব ক্লিনিক খোলা পাওয়া যায় সেখানেও মেলে না কাঙ্ক্ষিত ওষুধ। এতে কোনো রোগ হলেই বাসিন্দাদের ছুটতে হয় উপজেলা পর্যায়ের হাসপাতাল ক্লিনিকে। উনি 2.5 ঘন্টা সেই সিনেমা রিলটা শেষ করি, উনি আজান পরে আর এখান থেকে দৌড় দেয়। শিবাইসিকে মনে করেন 80% লোক এই জায়গায় বঞ্চিত আছে। সময় মতো খোলা হয় না, দেখা যাচ্ছে যে 10টার সময় 2টির সময় খুললি, 2টিরটা হাসে গা 12টা, এইভাবে বন্ধ থাকার কারণে দেখা যাচ্ছে হয় না, তখন আবার শহরে পার করে নিয়ে যাওয়া লাগে, মানে থাকার না থাকার মতো সমান। ওষুধের সাপ্লাই নেই, কিন্তু রোগী আসলে আমরা স্বাস্থ্য শিক্ষাটা দিচ্ছি। কমিউনিটি ক্লিনিকের সমস্যা সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। চেষ্টা করছি সার্বিকভাবে তাদের উপস্থিতি নিশ্চিত করা হয়। পাশাপাশি আমাদের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করার জন্য আমরা জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগের সাথে কাজ করছি। সহযোগিতা দেওয়ার সুযোগ আছে, আমরা সেটা অলরেডি দিয়েছি এবং দিব। উপজেলা পরিষদ থেকেও আমরা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র সহ এই হেলথ ক্লিনিকগুলোতে আমাদের সহযোগিতা অব্যাহত আছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে কুষ্টিয়ায় 204টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। দীর্ঘদিন মেরামত না হওয়ায় বাগেরহাটে অচল পড়ে আছে প্রতিবন্ধীদের বিনামূল্যে সেবা প্রদানে ব্যবহৃত 2টি ভ্রাম্যমাণ ওয়ান স্টপ থেরাপি সার্ভিস ভ্যান। এতে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতিও। স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত অঞ্চলের প্রতিবন্ধীরা। কর্মকর্তার দাবি, ওয়ান স্টপ থেরাপি সার্ভিস ভ্যান মেরামতের জন্য বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে চিঠি। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। অচল পড়ে আছে প্রতিবন্ধীদের বিনামূল্যে সেবা প্রদানে ব্যবহৃত 2টি ভ্রাম্যমাণ ওয়ান স্টপ থেরাপি সার্ভিস ভ্যান। 2015 সালে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে বাগেরহাটে 2টি শীতাতাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ ওয়ান স্টপ থেরাপি সার্ভিস ভ্যান সরবরাহ করা হয়। এসব ভ্যানে করে জেলা ও উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে বিনামূল্যে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি সেবা প্রদান করা হতো। কিন্তু 2023 সালে ভ্যানগুলোর একটি নষ্ট হলে ফেলে রাখা হয়। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভেতরের আধুনিক যন্ত্রপাতির অধিকাংশ নষ্ট হয়েছে, অন্যটিও অচল অবস্থায়। এতে সেবা বঞ্চিত হচ্ছেন পিছিয়ে পড়া প্রতিবন্ধীরা। ড্রাইভারও আসে না, কোনো লোকজনও গাড়ির কোনো সংরক্ষণ করে না, আর গাড়িটার যে কার্যক্রম সে কার্যক্রমও কখনো আমি করতে দেখিনি। এখানে গাড়িটা ফেলানো আছে, কিন্তু গ্রামগঞ্জে কোনোদিন দেখি নাই। অনেক সরকারি জিনিসের ভিতরে আছে যেটা প্রতিবন্ধীদের ট্রিটমেন্টের জন্য ফেলানো আছে। এটা তো আমাদেরও প্রশ্ন যে কিসের জন্য ফেলানো আছে। দীর্ঘদিন ওয়ান স্টপ থেরাপি সার্ভিস ভ্যান অকেজ থাকায় সেবা দিতে ভোগান্তিতে পড়তে হয় দাবি চিকিৎসকদের। অন্যান্য হাসপাতালের মতো একটা ফুল সেটআপ আছে, এইগুলো না থাকার কারণে হয়তো আমরা সব মেশিনগুলো নিয়ে যেতে পারি না, যাদের দরকার সেই মেশিনগুলো আমরা দিতে পারছি না। ওয়ান স্টপ থেরাপি সার্ভিস ভ্যান মেরামতের বিভিন্ন বিষয়ে বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। জেলায় যে নির্ধারিত একটা কমিটি আছে, এই কমিটি একটা রিপোর্ট দিয়েছে 8,37,000 টাকার মতো। এটা যদি চূড়ান্ত অনুমোদন হেড অফিস থেকে হয় তাহলে আমরা এটার মেরামতের কার্যক্রম শুরু করতে পারব। বাগেরহাট জেলায় প্রায় 50 জন পিছিয়ে পড়া প্রতিবন্ধী বিনামূল্যে থেরাপি সেবা পেয়ে থাকেন। সময় সংবাদ, বাগেরহাট। দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই। এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে 3 দিন ব্যাপী জাতীয় ফল মেলা। সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠীচন্দ্র রায় উপস্থিত ছিলেন। মেলায় 5টি স্টলে প্রায় 150 প্রকার দেশীয় ফল ও ফল আবাদের উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। আগামী 21 জুন পর্যন্ত চলবে এ মেলা। বেনাপোল কাস্টমস হাউসে প্রায় 1 বছর ধরে অচল রাসায়নিক পরীক্ষার মেশিন, এতে ব্যাহত হচ্ছে পণ্য খালাস প্রক্রিয়া। খুলনা ও ঢাকা থেকে পরীক্ষা করাতে লাগছে দীর্ঘ সময়। এতে অর্থদণ্ডের মুখে পড়ছেন আমদানিকারকরা। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, রাজস্ব বোর্ড অর্থ বরাদ্দ না দেওয়ায় মেরামত করা যাচ্ছে না হ্যাজমেট নামের মেশিনটি। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট।
বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা পণ্যের বড় অংশ খাদ্য ও শিল্প কারখানায় ব্যবহার করা রাসায়নিক। এসব পণ্য খালাসের আগে গুণগত মান পরীক্ষা করতে হয়। এজন্য বন্দরের কাস্টমস হাউসে অত্যাধুনিক দুটি মেশিন থাকলেও হ্যাজমেট নামের মেশিনটি প্রায় 1 বছর ধরে অচল। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম। আমাদের ফাস্ট ট্র্যাক সার্ভিস যেটা শিল্পের কাঁচামাল, প্রয়োজনীয় দ্রব্যাদি, এগুলো কিন্তু আমরা যথাসময়ে ডেলিভারি করতে পারছি না। বিকল্প হিসেবে রাসায়নিক পণ্য পরীক্ষার জন্য পাঠাতে হচ্ছে খুলনা ও ঢাকায়। ফলাফল হাতে পেতে সময় লাগছে 15 দিন থেকে 1 মাসের বেশি। এতে প্রতিটি পণ্যের চালানে ব্যবসায়ীদের অর্থদণ্ড হচ্ছে 15 থেকে 25 হাজার টাকা। অন্যদিকে পণ্য চালান আটকে থাকায় নষ্ট হচ্ছে গুণগত মান। আমাদের মাল ছাড়াতে অনেক বিলম্ব হচ্ছে। আমরা আশা করি এই ল্যাবের মেশিনটা অতি সত্বর মেরামত করবে। মেশিনটি সচল করতে প্রয়োজন 15 থেকে 17 লাখ টাকা। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কাস্টমস কর্মকর্তারা। তবে জানান মেরামতের অর্থ বরাদ্দ পাচ্ছেন না। দ্রুত অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে সিএনডিএফ এজেন্টরা। এই টেস্ট ল্যাবরেটরির এগেইনস্টে ফান্ড ক্রিয়েট করে যাতে স্বয়ংসম্পূর্ণ এবং সমস্ত মালামাল এখানে টেস্ট করা যায় এবং আমদানিকারকদের মালামাল খালাসে যাতে বিলম্ব না হয় সে ব্যাপারে আশু দৃষ্টি কামনা করছি। বেনাপোল দিয়ে আমদানি করা পণ্যের মধ্যে 40 ভাগই রাসায়নিক দ্রব্য এবং মোট রাজস্ব আয়ের 30 ভাগের যোগান আসে এসব পণ্য থেকে। সময় সংবাদ, বেনাপোল। নির্মাণের 2 বছর পেরিয়ে গেলেও এখনও মেহেরপুরের 2 উপজেলায় চালু হয়নি হাট ভবন। অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনগুলো। অস্বাস্থ্যকর পরিবেশে চলছে বেচাকেনা। দোকান বরাদ্দের মাধ্যমে ভবনগুলো চালুর দাবি স্থানীয়দের। দ্রুত চালুর আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। বেনিয়ামিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। দুটি 2তলা ভবনের নির্মাণ শেষ হয়েছে 2023 সালে। তবে দোকানগুলো বন্ধ, ধুলো জমেছে সবখানে। অনেকেই ব্যক্তিগত পণ্য রেখে দখল করেছেন ভবনের অংশ। এই চিত্র মেহেরপুরের গাংনী ও মুজিবনগর উপজেলার হাট ভবনের। প্রমাণ মেলে মাদক সেবীদের আনাগোনারও। অথচ এসব ভবনের সামনেই অস্বাস্থ্যকর পরিবেশে সপ্তাহে 3 দিন চলে ব্যবসায়িক কার্যক্রম। ব্যবসায়ীদের অভিযোগ, ভবনগুলোতে বরাদ্দ নেয়ার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি দোকান। উন্নত পরিবেশে কেনাকাটার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন আগতরা। 22 সাল থেকে 25 সাল পর্যন্ত এই বিল্ডিংটা অরক্ষিত পড়ে আছে। ঘরগুলো যদি কাজে লাগায় তাহলে আমাদের একটু সুবিধা। এখানে 20-25টা 30টা দোকান আছে, সেখানে থেকে বেকার অনেকজন দোকানি তারা উপকৃত হতে পারবে। দীর্ঘদিন ব্যবহার না করলে তো বিল্ডিং আপসাপ নষ্ট হয়ে যাবে। তবে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের দাবি, ইতিমধ্যে 2টি হাট ভবন হস্তান্তর করা হয়েছে উপজেলা প্রশাসনের কাছে। 2তলা বিশিষ্ট 4তলা ফাউন্ডেশন। আর এই 2টি হাটই ইতিমধ্যে হস্তান্তর কাজ শেষ হয়ে গেছে। বিগত সময়ে নানা জটিলতায় ভবনগুলোতে দোকান বরাদ্দ দেয়া সম্ভব হয়নি দাবি উপজেলা প্রশাসনের। আশ্বাস দিয়েছে হাট ভবনগুলো দ্রুত চালুর। হাটবাজার ব্যবস্থাপনা নীতিমালা 2011 রয়েছে। সেই বিধিমালা অনুসারে আমরা বন্দোবস্ত প্রদানের জন্য এবং বরাদ্দ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি ইতিমধ্যে। দেশব্যাপী গ্রামীণ হাটবাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুরের 3 উপজেলায় হাট ভবন নির্মাণে ব্যয় হয় 6 কোটি 18 লাখ টাকা, যার মধ্যে সদর উপজেলার হাট ভবনটি এখনও নির্মাণাধীন। সময় সংবাদ, মেহেরপুর। সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যশোরে করোনায় আরও একজনের মৃত্যু। 2 দিনে প্রাণ গেল 2 জনের। প্রকোপ বাড়লেও বন্দরে নেই প্রতিরোধ ব্যবস্থা। এখনও চালু হয়নি জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট। 19 পণ্যের মোড়কে পাটের বদলে ফিরছে প্লাস্টিক। লোকসানের বৃত্তে আটকা খুলনার সব পাটকল। জনবল সংকটে নিয়মিত অভিযান চালানো সম্ভব হচ্ছে না, দাবি প্রশাসনের। এবং কোথাও কাঁচা রাস্তা, কোথাও খানাখন্দে ভরা ঝিনাইদহের সড়কে হেলে দুলে চলছে যানবাহন। চরম দুর্ভোগে 10 গ্রামের বাসিন্দা। বাগেরহাট পৌরসভার বেশিরভাগ সড়কের বেহাল দশা। এই ছিল বিভাগীয় সময়ের আজকের আয়োজন। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।